দুপুরবেলা ইন্সপেক্টর রাখাল বাবু আর ব্যোমকেশ আলোচনায় মগ্ন। ঘটনাটা আর কিছুই না, গত কয়েকদিন ধরেই একেবারে মাঝরাতে শহরে কয়েকজন ব্যবসায়ীর বাসার টেলিফোনের ঘন্টি বেজে উঠছে। রিসিভার তুলে কানের কাছে নিয়ে কিছু বলার আগে উপাস থেকে কেউ মোটা অঙ্কের টাকার দাবি করছে। শুধু তাই নয়, সেই ব্যক্তি এটা উল্লেখ করছে যে তার কাছে নাকি এমন কোনো গোপন তথ্য আছে যা প্রকাশ পেলে তাদের খুব বড় ক্ষতি হবার সম্ভাবনা। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে গোটা এক সপ্তাহ কেটে যাবার পরও সেই ব্যক্তির কাছ থেকে পরবর্তীতে আর কোনো কল আসেনি। স্বভাবতই এতে সবার মনেই গোপনে গোপনে একটা চাপা উত্তেজনা শুরু হয়েছে। কারণ শহরে বিখ্যাত সব ব্যবসায়ীরা চেয়ারে বসতে গিয়ে অনেকেই একটু আধটু আইন বিরোধী কাজ করে বইকি, আর এখন সেগুলো যদি সবার সামনে চলে আসে এই আশঙ্কা করেই গোপনে গোপনে সবাই পুলিশের দ্বারস্থ হয়েছে। হয়তো হতো না, গোপনেই বিষয়টার একটা সুরাহা করত, কিন্তু পরবর্তীতে সেই গুপ্ত ব্যক্তির থেকে কোনো ফোন কল না পেয়ে বলা চলে এক প্রকার বাধ্য হয়েই সবাই পুলিশের কাছে এসেছিল। আর সেই বিষয়েই আলোচনা করার জন্য ইন্সপেক্টর রাখাল সরকার এসেছেন ব্যোমকেশের কাছে। রাখালবাবু বললেন, কি করা যায় বলুন তো ব্যোমকেশবাবু? কেউ যদি টাকাই চাইতো তাহলে তো নিশ্চয়ই সে আবার ফোন করতো, তাই না? সেটা তো করেনি। ব্যোমকেশ এতক্ষণ ধরে সিগারেটের শেষ অংশে কয়েকটা মোক্ষম টান দিয়ে সেটার বাকি অংশটা টেবিলের উপরে রাখা ছাইদানির ভিতর পিষ্ট করতে করতে বলল, করেনি, হয়তো করবে। তাছাড়া একটা টেলিফোন কলের মাধ্যমে তো আর কাউকে খুঁজে বার করা সম্ভব না। টেলিফোন অফিসে একবার খোঁজ নিয়েছেন? নিয়েছি। তো তারা কি বলল? আরে তারা সঠিকভাবে কিছু বলতে পারলো না বলেই তো আপনার কাছে এলাম। এইবার ব্যোমকেশ একটু হেসে বলল, কেন, সবাইকে একেবারে মৌমাছির মতো ঘিরে ধরেছে নাকি? আরে শুধু ঘিরে ধরেই যদি ক্ষান্ত যেত তাহলে তো অন্তত নিশ্চিন্ত থাকতে পারতাম, কিন্তু এটা তো দেখছি দিব্যি হুল ফুটিয়ে যাচ্ছে। তাহলে এখন কি করবেন? আরে সেই জন্যই তো আপনার কাছে এলাম। দেখুন ব্যোমকেশবাবু, সত্যি বলতে কি আমি এখনো কিছুই বুঝে উঠতে পারছি না। আবার অন্যদিকে এই বিষয়টা খুব হালকাভাবেও নেওয়া যাচ্ছে না। একজনের কাছে ফোন কলটা এলে না হয় ঠিক ছিল, কিন্তু সংখ্যাটা অনেক, বুঝতেই পারছেন উপর মহল থেকে খুব প্রেশার আসছে। রাখাল সরকারের এমতো কথায় ব্যোমকেশ খানিকটা গম্ভীর হয়ে গেল। সেই সাথে আমার ভেতরেও একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিন্তু ওদের কথার মাঝে আমার কিছু বলা ঠিক হবে না বলে একটু দূরে চেয়ারে বসে বসে কেবল শুনছি। হয়তো ব্যোমকেশ কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই পাশের ঘরে টেলিফোনের ঘন্টিটা বেজে উঠল। কিন্তু সেদিকে ব্যোমকেশের কোনো ভ্রুক্ষেপ নেই দেখে অগত্যা আমাকেই উঠতে হলো। পাশের ঘরে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিতেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওপাশ থেকে একটা ব্যস্ত কণ্ঠ ভেসে আসলো, বড়বাবু আছেন? এক্ষুনি একটু ডেকে দিন তো। বড়বাবু মানে ইন্সপেক্টর রাখাল বাবুর ফোন। রিসিভারটা টেবিলের ওপর রেখে আবার এই ঘরে কথাটা জানাতেই রাখালবাবু দ্রুত ছুটে গেলেন। ব্যোমকেশের মুখ তখনও গম্ভীর। কি বিষয় নিয়ে তার এমন মূর্তি তা বুঝতে না পারলেও বিষয়টা যে খুবই গুরুতর সেটা আন্দাজ করতে পারলাম। ওইদিকে ইন্সপেক্টর রাখাল সরকার খুব অল্প সময়ে নিজের কথা শেষ করে পুরো মুখ ফ্যাকাশে করে এসে ধপ করে বসে পড়লেন চেয়ারে। তারপর অতি শান্ত কিন্তু ধরা ধরা কণ্ঠে বললেন, একজন খুন হয়েছে। কথাটা শুনেই আমি চমকে উঠলাম। খুন? চাপা উত্তেজনা নিয়ে বললাম, খুন কোথায়? দেখলাম ব্যোমকেশও এইবার খানিকটা নড়ে চড়ে বসেছে। যাদের কাছে সেই অচেনা কল এসেছিল তাদেরই একজন একটু আগে খুন হয়েছে। আমাকে এক্ষুনি উঠতে হবে ব্যোমকেশবাবু, আপনি যাবেন? তার এই শেষ কথাটা বলার আগেই ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে সোজা ঘরের ভেতরে চলে গেল। যেতে যেতে আমাকে উদ্দেশ্য করে বলল, তৈরি হয় না অজিত। বলেই ব্যোমকেশ পাশের ঘরে ঢুকে পরক্ষণেই আবার সদ্য গায়ে গলানো জামার উপরে একটা বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এসে বলল, এমন যে কিছু একটা ঘটবে সেটা বোধহয় আন্দাজ করতেই পেরেছিলাম। যাই হোক,
চলো, সরেজমিনে বিষয়টা না দেখলে এখনই কিছু বোঝা যাচ্ছে না। এরপর সরকারি পেট্রোল খেকো গাড়িতে চেপে বসতেই গাড়িটা ছুটে চলল। ঘটনাস্থলে পৌঁছতে বেশি সময় লাগলো না। মিনিট 15 পর জিপ গাড়ি একটা দোতলা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। রাখালবাবুর গায়ে সরকারি উর্দি থাকায় গেটে তাকে বাধা পেতে না হলেও দারোয়ান ব্যোমকেশ আর আমার দিকে তাকাতেই রাখালবাবু চোখের ইশারা করলেন। দারোয়ান আর কিছু না বলেই পথ ছেড়ে দিল। ঘরের দরজা খোলাই ছিল। মাথার উপর তখনও পাখা ঘুরে চলেছে, আর তার ঠিক নিচেই মেঝেতে পড়ে আছে একটা মৃতদেহ। মৃতদেহের মাথার পাশ দিয়ে একটা রক্তের ধারা বেয়ে সাপের মতো এঁকে বেঁকে একটা জায়গায় গিয়ে জমাট বাঁধতে শুরু করেছে। আমরা ঘরে ঢুকতেই দুজন উর্দি পরা পুলিশের লোক রাখালবাবুর সামনে এসে দাঁড়ালো। তাদেরই একজনকে উদ্দেশ্য করে রাখালবাবুই প্রথম প্রশ্নটা করলেন। কখন ঘটেছে? 12:30 নাগাদ আমার একটা টেলিফোন কল পাই। তারপরে এখানে এসে দেখি ভদ্রলোক অনেক আগেই মারা গিয়েছেন। খবর দিয়েছিল কে? কাজের লোক, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। আমি সেদিকে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ মতন লোক একেবারে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছটায়। একটা চাপা আতঙ্ক, সেই সাথে শোকের ছায়া ফুটে উঠেছে বৃদ্ধের চোখে মুখে। ব্যোমকেশ একবার চাকরটার দিকে তাকিয়ে খানিকটা উবু হয়ে মৃতদেহের দিকে ঝুঁকে পড়ল। আমিও এগিয়ে গেলাম ব্যোমকেশের দিকে, বললাম, কিছু বুঝতে পারছো? ব্যোমকেশ আরো বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহ পর্যবেক্ষণ করে বলল, লোকটার মাথা ঠিক পেছনে আঘাত করা হয়েছে, আর সেটাও তার অজান্তেই বোধহয়, কারণ মৃত্যুর আগে ভদ্রলোকের চোখে মুখে একটা অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে, যা থেকে বোঝা যায় আততায়ী চেনা। কথাগুলো বলতে বলতে এইবার ব্যোমকেশ দরজায় দাঁড়িয়ে থাকা চাকরের দিকে এগিয়ে গেল। প্রশ্ন করল, আপনি কিভাবে দেখতে পেলেন? বৃদ্ধ লোকটি ভয়ে ভয়ে বললেন, প্রতিদিন 12টার সময় বাবুরে চা দিয়ে যাই, কিন্তু আজকে বাবু আমাকে ডেকে বললেন 2 কাপ চা দিতে। আমি তখন পাশের ঘরে। বাবু কিন্তু তার ঘরে অন্য কারো ঢোকাটা পছন্দ করতেন না, তাই একটু অবাক হয়েছিলাম। কিন্তু আমি যখন চা নিয়ে আসি তখন দেখলাম বাবু মেঝেতে পড়ে আছেন, ঘরে আর কেউ নেই। আর সেটা দেখেই আপনার হাতের কাঁচের কাপ মেঝেতে পড়ে যায়, তাই তো? ব্যোমকেশের এই প্রশ্নের একটা কারণ আছে, আর সেটা হলো দরজার পাশে 2টো ভাঙা কাপের টুকরো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উত্তরে লোকটি এবার মুখে কিছু না বলেই মাথা নাড়ালো। তার মানে ঘরে তখন আরো একজন ছিল? তা হবে। কেন, আপনি দেখেননি? আগে না। বাড়িতে আর কেউ থাকে না? না, গিন্নিমা মারা গিয়েছেন অনেক আগে। তারপর বাবু আর বিয়ে করেননি, ছেলে মেয়েও নেই। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না, পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরের কোনো জিনিস এলোমেলো হয়নি, তার মানে খুনিকে খুন করতে কোনো কষ্টই করতে হয়নি। মাথার পিছনে একটা মোক্ষম আঘাতেই কার্যসিদ্ধি হয়েছে। এইবার ইন্সপেক্টর রাখাল সরকার ঘরে ঢুকলেন, আর ঘরে ঢুকতেই ব্যোমকেশ প্রশ্ন করল, দারোয়ানের কাছে কিছু জানা গেল? আগে না ব্যোমকেশবাবু, সে যতক্ষণ গেটে ছিল ততক্ষণ কাউকে ঢুকতে দেখেনি। তবে হ্যাঁ, মধুময় ব্যানার্জি মানে যিনি খুন হয়েছেন, তিনি নাকি 11টা বাজতে 10 মিনিট আগে দারোয়ানকে টেলিফোন করে একটা জিনিস আনার জন্য বলেছিলেন। কি জিনিস? একটা ডকুমেন্ট টাইপ করে আনতে বলেছিলেন। তারপর? তো দারোয়ান যখন বাজার থেকে সেটা নিয়ে আসে তখন আবার টেলিফোন করে এটা জানার জন্য যে কাগজটা তার কাছে আছে তো সে সেটা নিয়ে যাবে কিনা, কিন্তু উত্তরে ভদ্রলোক বলেন না। এই দারোয়ান বাজার থেকে ফিরেছিল কটায়? 12টা। তার মানে 12টা পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। আর তার থেকেও বড় কথা হলো, গেট দিয়ে একজন বাড়িতে ঢোকার জন্য 10 মিনিট যথেষ্ট সময়। হ্যাঁ, তা তো বটেই,
আততায়ী সেই সময়তেই হয়তো এসেছিল, কারণ সে হয়তো কারো চোখে পড়তে চাইছিল না। কিংবা এই ভদ্রলোকই চাইছিলেন না আততায়ীকে কেউ দেখে ফেলুক, আর ঠিক তাই দারোয়ানকে তিনি বাজারে পাঠিয়ে দেন। হ্যাঁ, এমনটাও হতে পারে। সে নয় বুঝলাম ব্যোমকেশবাবু, কিন্তু আততায়ী পালালো কিভাবে সেটাই তো এখন একটা বড় রহস্য। তার থেকেও বড় রহস্য হলো, ঘরে দুটো মানুষের কথাবার্তা চলছে, অথচ কাজের লোকটা সেটা টের পেল না কেন? রান্নাঘরটা কি খুব দূরে নাকি? ঠিকই ধরেছেন। বাড়ির একেবারে শেষের দিকটায় রান্নাঘর, আর সেখানেই কাজ করছিল চাকরটা। তাই সে এই ঘরে কি হচ্ছে, কে আসছে, কে যাচ্ছে, তার কিছুই বুঝতে পারেনি। আসলে মধুময় ব্যানার্জি একটু কড়া প্রকৃতির লোক ছিলেন, তাই সবাই তাকে একটু সময় করেই চলতো। কথোপকথন শেষ হলে ব্যোমকেশ আবারও কেমন যেন থম মেরে গেল, আর মধুময় বাবুর কাজের টেবিলে দু একটা কাগজপত্র নাড়াচাড়া করতে লাগলো আনমনি। বুঝলাম কিছুর একটা হিসেব হয়তো সে মেলাতে পারছে না, অথচ এই কেসের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যোমকেশ ধরতে পারছে না। আমি ভেবেছিলাম ব্যোমকেশ হয়তো আরো কিছুটা সময় এখানে থেকে সবকিছু খুঁটিনাটি দেখে নেবে, কিন্তু আমাকে প্রায় অবাক করে দিয়েই সে বলল, রাখালবাবু, তাহলে আমি এখন যাই, এদিকটা সামলে আমার ওখানে আসুন, বাকি কথা সেখানেই হবে। রাখালবাবু হয়তো কিছু একটা বলতেই চাইছিলেন, কিন্তু সেই সময়টুকুও ব্যোমকেশ দিল না, হনহন করে বাইরে বেরিয়ে গেল। আমিও চললুম তার পিছন পিছন। গেটের সামনে এসে দেখলাম দারোয়ান একটা টুলে বসে রয়েছে। ব্যোমকেশ এবার সেদিকে এগিয়ে গিয়ে জানতে চাইল, আচ্ছা, মধুময় ব্যানার্জি তোমাকে যে কাগজটা টাইপ করে আনতে বলেছিল সেটা কি এখনো তোমার কাছে আছে? প্রশ্নটা শুনে দারোয়ান লোকটি এবার ভ্রু কুঁচকে তাকালো প্রশ্নকর্তার দিকে, তারপর বলল, হ্যাঁ, কিন্তু আপনি? আমার নাম ব্যোমকেশ বক্সী। দেখলাম নামটা শোনার সঙ্গে সঙ্গেই লোকটির মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠল। পড়ি মরি করে উঠে দাঁড়িয়ে একেবারে হন্তদন্ত হয়ে বলতে শুরু করলো, নমস্কার ব্যোমকেশবাবু, আমি আপনার অনেক নাম শুনেছি, কিন্তু কিন্তু চাক্ষুষ দেখা এই প্রথম। আমার নাম সুনীল, আপনার একজন গুণমুগ্ধ ভক্ত বলতে পারেন। আর আপনার সাথে উনি তো অজিত বন্দ্যোপাধ্যায়, তাই না? আপনার সব লেখা কিন্তু আমি পড়ি, দারুণ লেখেন আপনি। আমার কাছে আপনার একখানা বইও আছে, দেখবেন? লোকটার অকস্মাৎ এমন পরিবর্তনে আমি আর ব্যোমকেশ দুজনেই খানিকটা হকচকিয়েই গেলাম। মিথ্যে বলবো না, অন্য সময় হলে হয়তো লোকটার এমন কথায় খুশিই হতাম, সেই সাথে ব্যোমকেশকে একটু খোঁচা দেওয়ার এমন মোক্ষম সুযোগটাও হাতছাড়া করতাম না, কিন্তু এখন আর সেটা পারলাম না। ব্যোমকেশই প্রথম বলল, কাগজটা? এইবার লোকটি নিজেকে একটু সামলে নিল, তারপর বলল, ও হ্যাঁ, তাই তো, দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। বলেই লোকটি গেটের পাশেই ছোট্ট ঘরে ঢুকে গেল, তারপর আবার বেরিয়েও এলো, হাতে একটা কাগজ। ব্যোমকেশ কাগজটা হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখে, একবার নাকের কাছে নিয়ে আবার লোকটির হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। আমিও আর কোনো বাক্য ব্যয় না করে ব্যোমকেশের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। তারপর বড় রাস্তার মোড়টায় এসে দাঁড়ালাম। ব্যোমকেশ ঠিক কি দেখলো কাগজটায় সেটা জানার কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্নটা করেই ফেললাম, কি দেখলে ব্যোমকেশ? কোথায়? আরে ওই কাগজটায়। কেন, তুমিও তো দেখলে? তোমার এই চোখ বেঁকিয়ে দেখার অভ্যেসটা যাবে না দেখছি। অবশ্য তোমাকেই বা কি দোষ দিই, এই লেখক জাতিটাই এমন। ব্যোমকেশ যে কথায় কথায় আমার এই লেখক সত্তাকে টেনে আনে, এটা নতুন কিছু নয়। তার মতে লেখক জাতটাকে বিশ্বাস করাটাই সবচাইতে বড় বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া। আমারও এই সুযোগটা হাতছাড়া করতে একেবারেই মন চাইল না। একটু ব্যঙ্গ করেই বললাম, খুব লেগেছে বোধ হয়, তাই না ব্যোমকেশ? কেন? ওই যে দারোয়ানটা যে আমার লেখার একজন খাঁটি ভক্ত, সেটা শুনে একটু লেগেছে নিশ্চয়ই। আসলে তোমরা না মানুষের প্রশংসাটা একেবারে শুনতে পারো না, আর শুনলেও সহ্য করতে পারো না। আমি যে এমন একটা হুল ফোটাবো সেটার জন্য বোধহয় ব্যোমকেশ তৈরি ছিল। বলল, আর সেটাও তো আমারই কল্যাণে, কারণ তুমি যদি আমার সাথে না থাকতে সে কি তোমায় চিনতে পারতো? বুঝলাম এর পরেও যদি এই বিষয়ে আরও কিছু বলতে যাই তাহলে আমার একেবারে ল্যাজে গোবরে একটা অবস্থা হবে।
আর সেই সাথে আমার মনের কোণে যে কৌতূহলটা উঁকি দিয়েছে সেটাও জানতে পারবো না। তাই একটু আত্মসমর্পণ করেই বললাম, বললে না তো কি দেখলে? দেখলাম এটাই যে মধুময় ব্যানার্জি হয়তো এতটাই পথ করে দিয়েছিলেন যাতে সে সবার চোখ এড়িয়ে এই বাড়িতে ঢুকতে পারে। মানে তুমি বলতে চাইছো একজন মানুষ নিজেই খুন হওয়ার জন্য খুনিকে ডেকে এনেছিল, আর খুনি যেন ধরা না পড়ে সেই ব্যবস্থাও করেছিল? ভিকটিম হয়তো জানতেন না তিনি খুন হতে চলেছেন। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। ট্রামটা আমাদের সামনে দাঁড়াতেই দুজনে উঠে পড়লাম। দেখলাম ব্যোমকেশ তখনও কিছু একটা ভেবে চলেছে। আমি আর সে বিষয়ে কোনো কথা না বলে জানলা দিয়ে বাইরে তাকালাম। বাড়ি ফিরে ব্যোমকেশ পাশের রুমে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। বুঝলাম এখন আর সে ঘর থেকে বের হবে না। অগত্যা আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। এমন সময় সত্যবতী একেবারে অগ্নিমূর্তি ধারণ করে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। বলল, এই তোমার জন্যই মানুষটা একেবারে বিগড়ে গিয়েছে, এইবার শুধু অসুখ বাথুক। কথাগুলো বলেই সত্যবতী আবারও হন হন করে রান্নাঘরে ঢুকে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ, খেজেকার আশকারাতে বিগড়ে গেল তা বোঝা কি আমার সাধ্য? তবে হ্যাঁ, ব্যোমকেশ ইদানিং ধূমপানটা একটু বেশিই করছে। ডাক্তারের এত করে বারণ করা সত্ত্বেও এবং সত্যবতীর করা নিষেধাজ্ঞাও ব্যোমকেশের দৃঢ় পরিকল্পনাতে বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি। কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ চায়। এখানে বোধ হয় এই উলু খাগড়ার চরিত্রটা আমার। এরই মধ্যে বন্ধ দরজার ওপাশ থেকে দুবার টেলিফোন বেজেছে। ব্যোমকেশ শুধু হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও তাই নাকি, ও তাই নাকি, বেশ তো। ব্যোমকেশ শুধু এই কটা শব্দ ব্যয় করে রিসিভারটা নামিয়ে রেখেছে। ওপাশ থেকে ঠিক কি কথার উত্তরে ব্যোমকেশ এই সব ছোট ছোট শব্দ ব্যয় করল তা আমার বোধগম্য হলো না। রাতের খাবার খেতে 9টা নাগাদ একবারের জন্য ব্যোমকেশ বেরিয়েছিল ঠিকই, কিন্তু একেবারে মৌন সাধুর মতো কেবল খেয়ে আবারও এগিয়ে গিয়েছে পাশের ঘরে। তারপর সেই একই দৃশ্য, সশব্দে বন্ধ হয়ে গিয়েছে কপাট। খেতে খেতে অবশ্য সত্যবতী তার স্বভাবসুলভ নীরবতা ভেঙে একটু যে উচ্চবাচ্য করেনি তা নয়, কিন্তু ব্যোমকেশ একেবারে বলতে গেলে নির্লজ্জের মতোই গৃহদেবীর সকল কথার উত্তরে কেবল একটু হেসেই যেন পার পাওয়ার চেষ্টায় ছিল। খেয়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে একটা বই পড়তে পড়তে কখন যে চোখ দুটো লেগে এসেছিল বুঝতেই পারিনি। ঘুম ভাঙল একটা খুট শব্দে। চোখ খুলে দেখি ব্যোমকেশ ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘুম জড়ানো কণ্ঠেই বললাম, তুমি তাহলে বের হলে? আমি তো ভাবলাম। আচ্ছা, তোমার কি মনে হয় তাদের কথা সত্যি? আমি খানিকটা অবাক হয়েই প্রশ্ন করলাম, হ্যাঁ, কাদের কথা? ওই যে যাদের কাছে একটা করে অচেনা ব্যক্তি টেলিফোন করছিল তাদের কথা। তোমার কি মনে হয় অজিত, টেলিফোন কি একবারই এসেছে? রাখালবাবু তো সেটাই বললেন। কেন, তুমিও তো শুনলে? হ্যাঁ অজিত, শুনেছি, কিন্তু আমার মনে হয় না তারা পুলিশকে সত্যিটাই বলেছে। হ্যাঁ, হতে পারে প্রথমবার ফোন পেয়ে তারা পুলিশকে বলেছিল ঠিকই, কিন্তু পরেও যে ফোন এসেছিল সেটা বলেনি। এসেছিল? আলবাত এসেছিল। তাহলে বলনি কেন? তাছাড়া বললে তো পুলিশ খুব সহজেই সেই ব্যক্তিকে ধরে ফেলতে পারবে। এইটাই তো প্রশ্ন, বলেনি কেন? অথচ সবাই পুলিশকে বারবার বলেছিল সেই অচেনা ব্যক্তিকে যেন খুঁজে বের করা হয়। খুবই জটিল কেস, খুবই জটিল। আমি খানিকটা নীরবতা পালন করে বললাম, তাহলে এখন তুমি কি করবে? উত্তরে ব্যোমকেশের ঠোঁটে একটা কুটিল হাসির রেখা ফুটে উঠল।
আর তারপরই আমার কথার কোনো জবাব না দিয়েই নিজের ঘরের দিকে পা বাড়ালো সে। সত্যবতী বোধহয় জেগেই ছিল, কারণ ব্যোমকেশ পরপর দুবার দরজায় টোকা দিতেই খুলে গেল কপাট। আর খুলতেই ব্যোমকেশ একেবারে তীর বেগে ঢুকে পড়ল ঘরে। আর তারপরই কয়েকটা ভাঙা ভাঙা কণ্ঠস্বর ভেসে আসলো। বুঝলাম আমার আর জেগে থেকে লাভ নেই। এখান থেকে উঠে নিজের ঘরে গিয়ে ঘুমোনোর লগ্ন ঘনিয়ে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ আমার আগেই উঠে বারান্দায় একটা চেয়ার পেতে দিব্যি সিগারেট টেনে যাচ্ছে। যে মানুষটাকে রাতেও অমন গম্ভীর আর ভাবুক দেখলাম, এখন তার চোখে মুখে সেই সবের বিন্দুমাত্র লেশ নেই। একটু হেসে বললাম, খেয়ে খুব ফুর্তিতে আছো বলে মনে হচ্ছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, তা বলতে পারো। ঘর শান্ত তো গোটা দুনিয়াটাকেই উপভোগ্য মনে হয়। বসো। আমি আর একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম, হ্যাঁ, সত্যবতীর রাগ কমেছে তাহলে? এখনো পুরোপুরি নিশ্চিত না। কি হে ব্যোমকেশ, তোমার মতো একজন মানুষ যে কিনা অপরাধীর নারী নক্ষত্র পড়ে ফেলতে পারো, সেই তুমি কিনা নারীর মন বুঝতে পারছো না ভায়া? ব্যোমকেশ সিগারেটে শেষ টান দিয়ে সেটাকে বাইরের রাস্তায় একটা টোকা মেরে ফেলে দিয়ে বলল, নারী মন বোঝা বড় শক্ত হে। তুমি সেসব বুঝবে না। নারী মন বুঝতে পারি আর না পারি, ব্যোমকেশ যে আমার চিরকৌমার চোখে আঘাত করবে সে আমি বুঝতে পেরেই কথাটা অন্যদিকে ঘুরিয়ে বললাম, তারপর রাখালবাবুর সাথে কথা হয়েছে? কাল তো এলেন না। 10টার দিকে আসবেন বললেন, দেখা যাক কি হয়। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি কিছু খুঁজে বের করতে পারলে? কি খুঁজলাম আর কি বা বের করব? আরে এই কেসটার বিষয়ে? ও না, এখনো পর্যন্ত তো নয়, তবে কয়েকটা সূত্রে নাগাল পেয়েছি, এটুকু বলতে পারি। সেটা কি? সে না হয় রাখালবাবু এলেই শুনবে। ইন্সপেক্টর রাখালবাবু কিন্তু 10টার আগেই আমাদের জলযোগে ভাগ বসালেন। বললেন, কালকে আর আসার সময় হলো না ব্যোমকেশবাবু। আসলে কেসটা যত সহজ ভেবেছিলাম ততটা নয়, জানেন তো। আপনার কথাই ঠিক, আততাই খুন করে ওই বাড়ির পেছন দিকের পাঁচিলের উপর দিয়েই লাফিয়ে পালিয়ে যায়, আর সেই জন্যই দারোয়ান থেকে দেখতে পাইনি। আপনার কথা মতো সেখানে গিয়ে একবার পরীক্ষা করে এইটা পেয়েছি। বলেই রাখালবাবু পকেট থেকে একটা কাপড়ের ছেঁড়া টুকরো বের করে ব্যোমকেশের দিকে এগিয়ে দিলেন। ব্যোমকেশ সেটাকে ভালো করে একবার দেখল, তারপর আমার দিকে এগিয়ে দিল। কাপড়ের ছেঁড়া টুকরোটাকে হাতে নিয়ে দেখলাম এটা খুব সম্ভবত কারোর ফতুয়ার একটা অংশ। বললাম, প্রাচীরে কি ভাঙা কাঁচ ছিল নাকি? একদম ঠিক বলেছেন অজিতবাবু, প্রাচীরে ছোট ছোট ভাঙা কাঁচের টুকরো বসানো ছিল, আর তাতেই এটা আটকে ছিল। ও, আততাই তাহলে বেশ শক্তিশালী বলেই মনে হয়। তা তো বটেই, একটা আঘাতে কারোর মাথার হাড় ভেঙে ফেলা তো আর মুখের কথা না। কি বস্তু দিয়ে আঘাতটা করা হয়েছে সেটা খুঁজে পাওয়া গিয়েছে? হ্যাঁ, সেটা পাওয়া গেছে। একটা কাঠের হাতল, যেটা মধুময় ব্যানার্জি রাতে ঘুমানোর আগে দরজায় দিয়ে শুতেন। যদিও তার কোনো দরকার হতো না, কারণ দরজাটা বেশ শক্ত, কিন্তু ওই আর কি, একটু বাড়তি নিরাপত্তার জন্যই এটা করা হতো। আমার আর রাখালবাবুর কথার মাঝখানে এতক্ষণে ব্যোমকেশ বলল, খবরের কাগজগুলোতে দেখি একেবারে উঠে পড়ে লেগেছে রাখালবাবু। মধুময় বাবুর খুনের ঘটনাটাকে একেবারে ফলাও করে প্রচার করছে। কাল কেতুও দেখি কম নয়। এই পড়ে দেখো অজিত। বলেই ব্যোমকেশ আমার দিকে খবরের কাগজটা এগিয়ে দিল। এই 4 নম্বর কলমটা দেখো। দেখলাম ব্যোমকেশ খুব একটা ভুল বলেনি। সত্যি কাগজের লোকগুলো পারেও বটে। পুরো খবরটা পড়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, জল তো একেবারে ঘোলা করে দিয়েছে, এখন কি করবে? ব্যোমকেশ আমার কথায় কোনো জবাব দিল না। রাখালবাবুর দিকে তাকিয়ে বলল, মোট কজনকে সেই অচেনা ব্যক্তি ফোন করেছিল? আমাদের কাছে যতটা খবর আছে তাতে 4 জনের বাইরেও যদি কাউকে টেলিফোন করে থাকে তো সেটার খোঁজ এখনো পাইনি। আর নলিওয়ালা, তার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তো? সত্যি বলতে কি,
এই কেসে যে একজন নারীর উপস্থিতি বিদ্যমান তা আমি জানতাম না। এইবার ব্যোমকেশের মুখে নামটা শুনে খানিকটা অবাক হয়েই বললাম, এই মহিলা কে? ব্যোমকেশ আমার দিকে একটু মুচকি হেসেই বলল, মহিলা নয় অজিত, বলতে পারো যুবতী। যুবতী? দাঁড়াও দাঁড়াও, তবে কি মধুময় ব্যানা? আমাকে পুরো কথাটা শেষ করতে হলো না, তার আগেই রাখালবাবু বলে উঠলেন, বলতে পারেন। ভদ্রলোকের স্ত্রী গত হয়েছেন বছর 10 হলো। এরপর তিনি আর দ্বিতীয় বিবাহ করেননি। কিন্তু গত বছর 3 ধরে এই নলিবালা নামের এক পাড়ার মেয়ের কাছে বেশ যাতায়াত ছিল। যদিও পাড়ার মেয়ে বললাম ঠিকই, কিন্তু মধুময় তাকে বর্তমানে নিজেরই একটা বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, যাতে কেউ আর বিষয়টা জানতে না পারে। কিন্তু আমরা জানতে পারলাম কিভাবে? সেটাই তো। আসলে গতকাল মধুময় বাবুর গোপনে একটা আলমারিতে একটা লেডিস পারফিউমের শিশি দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো এটা তার স্ত্রীর। ভদ্রমহিলা মারা যাওয়ার পর এটাকে মধুময় বাবু বেশ যত্ন সহকারে তুলে রেখেছেন। কিন্তু সেখানে রং বেরঙের কাঁচের চুড়ি দেখে খানিকটা সন্দেহ হতেই বাড়ির খাস কাজের লোকটাকে চেপে ধরলাম। যদিও বৃদ্ধ রঘুনাথ প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু পরে থানা পুলিশের ভয় দেখিয়ে মুখ খোলানো গেল। বলল ঘটনাটা নাকি সত্যি, তবে এই খবরটা আর কেউই জানে না। ইন্সপেক্টর রাখালের এমন কথায় আমি খানিকটা সন্দেহের দৃষ্টিতেই তাকালাম ব্যোমকেশের দিকে। সে একটু মৃদু হেসে বলল, ঠিক ধরেছ। দেখো, ঘটনা যেহেতু একটা ঘটেছে তাই সন্দেহ তো করতেই হবে। তবে এটা সত্যি যে খুনের দিন সেই মেয়েটি সেখানে ছিল না, এতটাই অন্য কেউ। তবে আমার অনুমান যা বলছে, এই খুনের পেছনে সেই মেয়েটির কোনো না কোনোভাবে একটা হাত আছে। সেটা যে ঠিক কি তা এখনো বলা শক্ত। তবে অজিত, আমার কেন জানি না মনে হচ্ছে এই গোপন খবরটা কেউ জানতে পেরেছিল, আর তারপরই মধুময় ব্যানার্জিকে ব্ল্যাকমেল শুরু করে। ভদ্রলোকের এমনিতেই নামডাকের অভাব নেই, শহরে জ্ঞানী এবং সম্মানী ব্যক্তিদের সাথে ওঠা বসা, বুঝতেই পারছো। এমন একটা ঘটনা যদি 5 কান হয়ে যায় তাহলে তার সম্মানে একটু তো ভাটা পড়বেই, তাই না? এই পর্যন্ত বলতেই আমি ব্যোমকেশকে থামিয়ে নিজের ভেতরের চাপা উত্তেজনা নিয়ে বললাম, আর তাই ভদ্রলোক চেয়েছিলেন যে কোনোভাবে যদি বিষয়টাকে চাপা দেওয়া যায়। আর এতটাই খুব সম্ভবত মোটা অঙ্কের টাকা দাবি করছিল, আর সেটা তিনি দিতেও রাজি হন। আর সেই কারণেই লোকটিকে তিনি নিজের বাড়িতে ডেকে আনেন, আর তাকে যাতে কেউ না দেখে তাই তিনি সুনীলকে গেট থেকে সরিয়ে দেন, তাই তো? ব্যোমকেশ আমার দিকে বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো, তারপর বলল, বাহ, চমৎকার, তোমার মাথা তো দেখছি বেশ খুলেছে। কিন্তু এখানেই একটা প্রশ্ন আসছে, কেন? কাজটা তো তিনি বাইরেও করতে পারতেন, নিজের বাড়িতেই কেন ডাকতে হলো? ব্যোমকেশের এ কথা শুনে আমার ভেতরে জ্বলতে থাকা আগুনটা যেন ধপ করে নিভে গেল। সত্যি তো, এটা তো ভেবে দেখিনি। বললাম, হ্যাঁ সেটাই তো। এবার রাখালবাবু বলে উঠলেন, তবে কি মধুময় ব্যানার্জির কোনো গোপন অভিসন্ধি ছিল নাকি? একদম, আমারও তেমনটাই মনে হয়। দেখুন, আপনি যদি জানতে পারেন আপনার এমন কোনো একটা গোপন কথা কেউ জানতে পেরেছে এবং সে তার বিনিময়ে আপনার কাছে টাকা চাইছে, তাহলে আপনি কি করবেন? টাকা দিয়ে তার মুখ বন্ধ করতে চাইবেন, তাই তো? কিন্তু মধুময় বাবু পাক্কা ব্যবসায়ী, তার চিন্তা শক্তি আরও কয়েক ধাপ এগিয়ে। তিনি হয়তো ভেবেছিলেন টাকা আঠা দিলে একবারের মতো মুখ বন্ধ হবে ঠিকই, কিন্তু পরবর্তীতে যে আবার সেই আঠা শুকিয়ে গিয়ে বন্ধ মুখ যে খুলে যাবে না তার কি নিশ্চয়তা? তাই তিনি একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু সে সুযোগ যে তিনি পাননি সেটা তো বোঝাই যাচ্ছে। তার আগেই আততায়ী তার জালে তাকেই ধরে ফেলে। এমনটাই যে ঘটেছে তা বলছি না, কিন্তু ঘটতেও তো পারে। ব্যোমকেশের এমন কথায় রাখালবাবু আর আমি দুজনেই খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ব্যোমকেশের কথা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু যদি তাই হয় তাহলে কাজটা করল কি? তবে মধুময় বাবুর ব্যাপারটা বোঝা গেলেও বাকি ব্যক্তিদের কি ফোন করেছিল?
তাদের সাথে এই খুনের যোগসূত্রটা কি। আচ্ছা রাখালবাবু, আপনি এক কাজ করুন, সেই ব্যক্তি আর যে যে ব্যক্তিদের ফোন করেছিল তাদের সাথে কথা বলুন, তাদের ব্যাপারে আর একটু গভীরভাবে খোঁজ নিন। আমার বিশ্বাস একবার নয় বরং কয়েকবার তারা টেলিফোন পেয়েছিল, কিন্তু সেটা পুলিশকে তারা বলেনি। কেন বলেনি, এটাই সবচেয়ে জরুরি। রাখালবাবু আর কাল বিলম্ব না করেই বেরিয়ে পড়লেন। সিঁড়িতে তার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই ব্যোমকেশও উঠে দাঁড়ালো এবং তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, ফিরতে দেরি হবে, কেউ ফোন করলে নাম শুনে নেবে, আমি রাতে কথা বলবো। আরে আরে যাচ্ছ কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও, আমি যাব। আরে কোথায় চললে? এই প্রশ্নের উত্তর অবশ্য পেলাম না। শুনলাম ব্যোমকেশের পায়ের শব্দ ধীরে ধীরে নিচে নেমে গিয়ে মিলিয়ে গেল। আমি খানিকটা হতভম্বের মতো বসে রইলাম। তারপর উঠে ভেতরে এলাম, আর ভেতরে আসতেই নাকে একটা অতি পরিচিত রান্নার সুবাস ভেসে এলো। এই কাঠফাটা রোদের মধ্যেও মনটা কেমন যেন শীতল হয়ে এলো। এক পা দুপা করে রান্নাঘরের দিকে গিয়ে দেখি সত্যবতী রান্নায় ব্যস্ত। একজন তো বেরিয়ে গেল, আরেকজনের কি দুপুরে পেটে কিছু পড়বে নাকি শুধু ছাই পাশেই পেট ভরবে? বাবা, তোমার তো দেখি সব দিকেই সমান দৃষ্টি। তা ভালো, একজন সত্যান্বেষীর সহধর্মিনীর এমন আচরণই তো শোভা পায়। কিন্তু কর্তার সঙ্গে দাম্পত্য কলহের মাঝখানটায় আমাকে কেন ভুক্তভোগী করা হয় সেটাই তো বুঝলাম না। সত্যবতী আমার কথায় ঘাড় খানিকটা ফিরিয়ে আবার নিজের কাজে মনোনিবেশ করতে করতে বলল, কারণ আছে তাই। এরপর আর কারণ অনুসন্ধানের বৃথা চেষ্টা না করে গামছা কাঁধে স্নান ঘরের উদ্দেশ্যে পা বাড়ালাম। ব্যোমকেশ সন্ধ্যার একটু পরই ফিরে এলো, আর এসেই আমার প্যাকেট থেকে একটা সিগারেট একেবারে জোর করেই নিয়ে সেটা ধরাতে ধরাতে বিছানার এক পাশে বসে পড়ে আপন মনে ধূমপান করতে লাগলো। দেখলাম ওর চোখে মুখে একটা ঝিলিক খেলে যাচ্ছে। আমি একটু কৌতূহল নিয়েই বললাম, মতিগতি খুব একটা ভালো বলে তো মনে হচ্ছে না, ঘটনা কি? ব্যোমকেশ আমার কথার জবাব তখনই দিল না। পুরো সিগারেটটা শেষ করে তারপর বলল, এইবার বুঝলাম অজিত, মধুময় বাবু কেন ওই রমণীর জন্য এতটা পাগল ছিলেন। শুধু তিনি কেন, যে কোনো পুরুষের ঘুম উবে যাওয়ার মতো আশ্চর্য চেহারা আর দেহের গঠন মেয়েটির। ও তাই নাকি? তা সেখান থেকেই আসা হলো বুঝি? হ্যাঁ, একটু তো খোঁজ খবর নিতেই হয়। তা সে কি খোঁজ খবর নিয়ে এসেছো তা তো বুঝতেই পারছি। চোখে মুখে যেন ঘোর লাগিয়ে দিয়েছে বলেই তো মনে হচ্ছে। ব্যোমকেশ হয়তো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সত্যবতী এসে ঘরে উপস্থিত। বলল, কি নিয়ে কথা হচ্ছে এত? কিসের ঘর? বুঝলাম পরিস্থিতিটা আমাকেই সামাল দিতে হবে, কারণ ব্যোমকেশের দৃষ্টি এখন আমার দিকে। আমি একটু আমতা আমতা করেই বললাম, না কিছু না, ওই আর কি, কেসটা এমন জট পাকানো যে ব্যোমকেশ তল খুঁজে পাচ্ছে না। বুঝলাম আমার কথায় সত্যবতীর মন করল না, কারণ তার অগ্নিশিখার মতো চোখ দুটো এখন ঘুরে গেছে শটান ব্যোমকেশের দিকে। পরক্ষণেই একটা মুখ দিয়ে শব্দ তুলে বেরিয়ে গেল ঘর থেকে, কিন্তু কিছুক্ষণ পর আবার দরজার কাছটা এসে দাঁড়িয়ে বলল, সব পুরুষ একই। বুঝলাম সত্যবতী আসল সত্যের খোঁজ ঠিকই পেয়েছে। আমি ব্যোমকেশের দিকে একটু কৌতুকের ভঙ্গিতেই কবিতার মতো আবৃত্তি করে বললাম, এইবার যাও ভাই, গিয়ে দেখো গৃহদেবী কোন ফুলের পূজা পেলে তুষ্ট হয়। বলেই শরীরটা আরাম করে এলিয়ে দিলাম বিছানায়। ব্যোমকেশ আর বসল না, উঠে ভিতরের ঘরে ঢুকে গেল। একটু আগে পর্যন্তও ভেবেছিলাম ঘটনাটা বোধহয় এখানেই শেষ হবে, কিন্তু এইবার ইন্সপেক্টর রাখাল সরকারের মুখে পুরো ঘটনাটা শুনে ব্যোমকেশ তো বটেই, এমনকি আমিও বেশ গম্ভীর হয়ে বসে রইলাম। ব্যোমকেশ সন্ধ্যার একটু পর ফিরে আসার পর আমি নিজের ঘরে শুয়ে আজকের খবরের কাগজটাতেই চোখ বুলিয়ে নিচ্ছিলাম।
হঠাৎই দরজার কড়া নড়ে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:10। এমন সময়ে কে আসতে পারে? ভাবতে ভাবতে দরজা খুলেই রাখাল বাবুকে অমন ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা অবাকই হলাম। তার চোখে মুখে একটা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এমনটা তখনই ঘটে যখন চোখের সামনেই কোনো গুরুতর ঘটনা ঘটে যায়। আমি কিছু প্রশ্ন করার আগেই সে আমাকে এক প্রকার পাশ কাটিয়েই ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, ব্যোমকেশবাবু কোথায়? একটা খুব বড় ঘটনা ঘটে গেছে। ব্যোমকেশকে অবশ্য আলাদা করে ডাকতে হলো না। দেখলাম ব্যোমকেশ বেরিয়ে এসেছে ঘর থেকে। তার ঠিক পিছন পিছন সত্যবতীও। রাখালবাবু এবার ব্যোমকেশের দিকে এগিয়ে গিয়ে শান্ত অথচ চাপা উত্তেজনা মাখানো কণ্ঠে বললেন, ব্যোমকেশবাবু, আরেকটা খুন হয়েছে, আর সেটা ওই 4 জনেরই একজন। আমি এইমাত্র ঘটনাস্থল থেকে ফিরছি, ভাবলাম আপনাকে খবরটা দিই। কথাটা শুনেই আমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ব্যোমকেশের ভাবমূর্তি ঠিক কি সেটা বোঝা গেল না। আমি এর আগেও অনেকবার দেখেছি ব্যোমকেশ অতি কঠিন পরিস্থিতিতেও নিজেকে দিব্যি সামলে রাখে। কথাটা শুনে সে খানিকক্ষণ গম্ভীর হয়ে রইল, তারপর বলল, বসুন রাখালবাবু, এই নিন, এই জল খান। বলেই পাশের টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল এগিয়ে দিল রাখালবাবুর দিকে। ব্যোমকেশের হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করে গ্লাসটা আবার টেবিলের উপর রাখতে রাখতে তিনি বললেন, আরে আপনার কথা মতো বাকি 3 জনের সাথে দেখা করতে গিয়েছিলাম। প্রথম 2 জন মানে হরেকিশোর দত্ত আর মোহনলাল ভট্টের সঙ্গে দেখা করে সত্যি বলতে কি কোনো কুল খুঁজে পেলাম না। তবে দিব্যি মনে হচ্ছিল যে তারা এমন একটা কিছু লুকোনোর চেষ্টা করছে যেটা প্রকাশ পেলে তাদের সম্মান আর অর্থ দুদিকেই ভাটা পড়বে। আর আমি তো সেইভাবে জোরও করতে পারি না। তবুও যতটা সম্ভব চেষ্টা করেও যখন কোনো ফল হলো না, তখন 3য় জন মানে যতীন মুখার্জির কাছে গিয়েছিলাম। 6টা নাগাদ হবে সময়টা। গেটের দারোয়ানকে পরিচয় দিতেই সে আর বাধা দিল না। চাকর যতীন মুখার্জির ঘর দেখিয়ে দিতে আমার সাথে ওপরের তলায় এলো। কিন্তু এসে দেখলাম ঘর খোলা, ঘরের আলো বন্ধ। আর তারপর ভাবলাম হয়তো ভদ্রলোক বাথরুমে গিয়েছেন। কিন্তু ভাবলাম আলো বন্ধ করে কেন যাবে, আর তাই আলোটা জ্বালিয়ে দিতেই দেখলাম যে ঘরে কেউ নেই। কিন্তু বাথরুম থেকে একটা মৃদু আওয়াজ ভেসে আসছে, যেন একটা গোঙানির মতো শব্দ। ছুটে গেলাম সেই দিকে, আর গিয়েই দেখি ভদ্রলোক বাথরুমের মেঝেতে পড়ে আছেন। আর আর রাখালবাবু খানিক থেমে যেতেই প্রশ্নটা করল ব্যোমকেশ। আর পুরো মেঝেটা রক্তে ভিজে আছে। ভদ্রলোকের মাথায় পরপর কয়েকখানা আঘাত করা হয়েছে, আর তাতেই অতিরিক্ত রক্তক্ষরণ। আমি তাড়াতাড়ি করে কাছে যেতেই তিনি আমাকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। প্রথম দিকটায় খুব একটা কিছু বুঝতে পারলাম না ঠিকই, কিন্তু পরে বুঝলাম যে তিনি তার জড়ানো কণ্ঠে বলছেন, লোভ। হ্যাঁ, এমনটাই তো মনে হলো। তারপর আর কি, তারপর তিনি নেতিয়ে পড়লেন মেঝেতে। নাকের কাছে হাত নিয়েই বুঝলাম যে ভদ্রলোক মারা গিয়েছেন। রাখালবাবুর এমন বর্ণনা শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, সেই সাথে একটা ভয়। আমি যেন পুরো ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনি সত্যি শুনেছেন তো? উনি লোভ শব্দটাই উচ্চারণ করেছিলেন? তেমনটাই তো মনে হলো। আচ্ছা, কাজের লোকের বক্তব্য কি? কাজের লোক থেকে শুরু করে বাড়ির আর কেউই কাউকে ঢুকতে বা বেরোতে দেখেনি। তার মানে পরপর 2টো খুন, আর ভিকটিম তারাই যারা একজন অচেনা লোকের ফোন পেয়েছিল। আচ্ছা, বাকি 2 জনের সাথে এই বিষয়ে কথা হয়েছে? না, মানে ভাবলাম যে আমি একবার গিয়ে তো কোনো তথ্যই বের করতে পারলাম না। এবার যদি আপনি একটু। আজ আর হবে না, অনেক রাত হয়ে গিয়েছে। আপনি বরং একটা কাজ করুন রাখালবাবু, আপনি ওদের বলে দিন আগামীকাল সকাল 10টার আগে যেন ওরা বাড়ি থেকে বের না হন। দরকারে আইনের শক্তি প্রয়োগ করুন। কেসটাকে যতটা সহজ ভেবেছিলাম এখন ততটাই কঠিন হয়ে উঠছে। ঠিক আছে ব্যোমকেশবাবু, আমি তাহলে এখন উঠি। থানায় গিয়ে আবার পুরোটা রিপোর্ট করতে হবে। সকাল 8টার সময় আমি গাড়ি নিয়ে পৌঁছে যাব।
বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে রাখালবাবু দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি তখনও ভাবছিলাম পরপর ঘটে যাওয়া দুটো খুনের কথা। ঘোর কাটল হঠাৎ ব্যোমকেশের একটা কথায়। লোভ, কিসের লোভ? তোমার কি মনে হয় অজিত? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপার বলো তো? কিন্তু আমি পারছি, আর সেটা হলো আততায়ী একজনই, আর খুনের উদ্দেশ্যও এক। কিন্তু সেটা কি? বলেই ব্যোমকেশ উঠে দাঁড়ালো। আরে এত রাতে তুমি আবার কোথায় চললে? কি মুশকিল? লোহা গরম থাকতে থাকতেই আঘাতটা করতে হবে, বুঝলে হে অজিত? আমার মন বলছে আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, শোনো অজিত, তুমি একটা কাজ করো, রাখালবাবুকে নিয়ে তুমি আগামীকাল সকালে চলে এসো, আমি সেখানেই থাকবো। আরে কিছু বলবে তো নাকি? সত্যবতীকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না, আমি ফিরে এসে যা বলার বলবো। আর শোনো, আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে আততায়ী আর খুনের কারণ দুটোই আমি বুঝতে পেরেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমিও যাব। ব্যোমকেশ আমার এই কথার কোনো জবাব দিলে না, দরজা খুলে দ্রুত বেরিয়ে গেল। কোথায় গেল এত রাতে? সত্যবতী যে ঠিক কখন দরজার কাছটা এসে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। এবার চমকে সেদিকে তাকিয়ে বললাম, জানি না, বলল কাজ আছে, তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। সত্যবতী আর কোনো কথা না বলে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। আমি পাশের ঘরে গিয়ে থানায় একটা টেলিফোন করলাম, কিন্তু লাইন পাওয়া গেল না। সারা রাত্রে একেবারেই ঘুম হলো না তা নয়, হয়তো মাঝরাতের দিকেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো একেবারে সকালবেলা। ব্যোমকেশ তখনও ফেরেনি। আমি তৈরি হয়ে বসে রইলাম, কারণ যে কোনো সময় রাখালবাবু এসে উপস্থিত হবেন, আর তখন এতটুকুও সময় নষ্ট করা যাবে না। রাখালবাবু যখন এলেন তখন ঘড়িতে 8:13। প্রশ্ন করলেন, ব্যোমকেশবাবু কোথায়? আমি গত রাতের কথা বলতেই তিনি একটু অবাক হয়েই বললেন, সে কি, আমাকে তো কিছুই বললেন না। যাই হোক, চলুন। আমি আর রাখালবাবু যখন মোহনলাল ভট্টের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন আমাদের একেবারে অবাক করে দিয়েই গাড়ির ঠিক সামনে এসে দাঁড়ালো ব্যোমকেশ। আমি অতি উত্তেজনায় দ্রুত গাড়ি থেকে নেমে বললাম, আরে তুমি কখন এলে? সারা রাত ছিলে কোথায়? ব্যোমকেশ আমার কথার কোনো জবাব না দিয়ে শুধু বলল, কষ্ট করা সার্থক তো হয়েছেই, সেই সাথে আমার অনুমান যে খুব একটা ভুল না, সেটার প্রমাণও আর একবার পেলাম, যদিও একটু। এই শেষের কথাটা বলেই ব্যোমকেশ কোনই দেখালো, আর সেদিকে তাকিয়েই আঁতকে উঠলাম। একেবারে সরে গিয়েছে জায়গাটা। এমনটা তখনই হয় যখন কেউ কাউকে ধাওয়া করতে বা কারোর সঙ্গে ধস্তাধস্তি করতে চায়। এ কি করে হলো এসব? পাবে পাবে, সব উত্তর পাবে। এখন চলো আগে ভদ্রলোকের সাথে দেখা করি। আর রাখালবাবু, আপনাকে আর দুজনের কাছে আলাদা আলাদা করে যেতে হবে না। আপনার কাজটা খানিকটা লাঘব করতে আমি একেবারে হরে কিশোরবাবুকেও সাথে করে নিয়ে এসেছি। ব্যোমকেশ কথাটা শেষ করেই তার পাশে দাঁড়ানো একজন লোকের দিকে ইশারা করলো। সত্যি বলতে কি, আমি এতক্ষণ লক্ষ্যই করিনি ব্যোমকেশের পাশেও কেউ একজন দাঁড়িয়ে আছে। সত্যি পরপর এমন ঘটনায় খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম। বেশ কিছু প্রশ্ন যেন মাথা উঁচিয়ে দাঁড়াবার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমি জানি ব্যোমকেশ এখন একটি কথাও বলবে না, আর তাই অযথা প্রশ্ন করে কোনো লাভই নেই। আমরা যখন মোহনলাল ভট্টের সামনে উপস্থিত হলাম, তখন দেখলাম ভদ্রলোক আগে থেকেই যেন প্রস্তুত। আমাদের দেখে তিনি খুব যে একটা খুশি হননি, সেটা বুঝতে এতটুকুও অসুবিধে হলো না। ব্যোমকেশ অনুমতির তোয়াক্কা না করেই সামনে নরম সোফায় আরাম করে বসে বলল, বলুন মোহনলাল বাবু। প্রশ্নটা করতেই ভদ্রলোকের মুখের বিরক্তির ছাপটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। সেই সাথে আমি এটাও বুঝতে পারলাম আমাদের সঙ্গে তার আজকে এটা প্রথম সাক্ষাৎ হলেও ব্যোমকেশের সাথে নয়। ভদ্রলোক খানিকটা বিরক্তির স্বরেই বললেন, আর কি বাকি আছে বলার? সব তো বললামই।
এবার অপরাধীকে সেটা নয় আপনিই খুঁজে বের করুন। উত্তরে ব্যোমকেশ একটু হাসল, তারপর বলল, সেটা তো আমাকে বলেছেন, কিন্তু এখানে এখন ইন্সপেক্টর রাখাল বাবু উপস্থিত, তারও তো পুরো ঘটনাটা জানা দরকার। আর অপরাধী কে সেটাও বলবো, কিন্তু তার আগে দুটো খুন কিভাবে হলো আর কেন হলো সেটা তো জানা দরকার। কি হরেকিশোর বাবু, জানা দরকার নয়? আমি এবার আমার ঠিক সামনের সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে তাকালাম। দেখলাম ব্যোমকেশের এই প্রশ্নটা শুনে তার মুখটাও কেমন যেন কালো আর ভাবলেশীন হয়ে উঠল, কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। আর তাই বাধ্য হয়ে ব্যোমকেশ নিজেই বলল, উফ, আপনারা বড্ড খাটান আমাকে। বেশ, তবে আমি বলছি, কিন্তু তার আগে আর একজনের সাথে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিই না। ভুল বললাম, ওনারা তো আগে থেকেই পরিচিত। এবার অজিত আর রাখাল বাবুর সাথে পরিচয় করিয়ে দিই। ভেতরে আসুন। ব্যোমকেশ এই শেষের কথাটা বলতেই আমার আর রাখাল বাবুর নজর ঘুরে গেল দরজার দিকটায়। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। আমি বুঝতে পারছি আমার ভেতরের উত্তেজনাটা এবার বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো একজন বছর 21-22-এর মেয়ে। মেয়েটার দিকে তাকিয়ে আমার মুখটা আপনা থেকেই হাঁ হয়ে গেল। ধীর পায়ে মেয়েটি এগিয়ে এসে দাঁড়ালো ঘরের মাঝখানটায়। আমার ঘোর কাটলো ব্যোমকেশের ডাকে। কি অজিত, তুমি অবাক হলে তো? এবার বুঝতে পারছো আমি কেন তোমাকে এই মেয়েটি সম্পর্কে এত প্রশংসা করেছিলাম? বুঝলাম এই মেয়েটির নামই ননিবালা। ব্যোমকেশ এইবার ইন্সপেক্টর রাখাল বাবুর দিকে তাকিয়ে বলল, খুনের উদ্দেশ্য কি খুঁজছিলেন না? নিন, আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম। ব্যোমকেশের কথার কোনো অর্থই খুঁজে পেলাম না। এই মেয়েটির সাথে এই খুনের কি সম্পর্ক থাকতে পারে সেটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা সত্যি যে মধুময় ব্যানার্জির সঙ্গে একটা গোপন সম্পর্ক ছিল, কিন্তু তাহলেই বা কি প্রমাণ হয়? এমন একটা মেয়ের সাথে শুধু তিনি কেন, যে কেউই। তবে কি? মাথার মধ্যে হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল। হরে কিশোর আর মোহনলাল বাবুর দিকে তাকাতেই আর একবার চমক লাগলো। দুজনের মুখই কালো হয়ে গেছে। এইবার ব্যোমকেশ বলল, ঠিক আছে, আপনারা যখন কেউই বলতে চান না তখন আমিই বলি না হয়। ব্যোমকেশ বলতে শুরু করলো, প্রথম দিকটায় আমি সত্যি কোনো সূত্র খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু তবু একটা চেষ্টা তো করতেই হবে। অজিত, তোমার মনে আছে আমি সেদিন সারাটা দিন ঘরে বন্ধ ছিলাম? তুমি হয়তো ভেবেছো আমি বোধহয় কেসের জট খুলবার চেষ্টা করছি, কিন্তু না, আমি পুরোটা সময় ঘরময় পায়চারি করেই কাটিয়েছি। আর তখনই রাখালবাবু আমাকে নলিবালার সম্পর্কে জানালেন। তুমি যদি আরেকটু ভেবে দেখো তাহলে আরেকটা বিষয় তোমার মনে পড়বে, আর সেটা হলো আমি নিজে একবার একজনকে টেলিফোন করেছিলাম আর আমার কাছে 2 বার ফোন এসেছিল। আসলে আমি নলিবালার সম্পর্কে আরো খোঁজ খবর নেওয়ার জন্য আমার এক পরিচিতকে বলেছিলাম, আর তখনই খুঁজে পেলাম প্রথম সূত্র। যে 4 জনকে ওই অচেনা ব্যক্তি ফোন করেছিল তাদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে, আর সেই যোগসূত্রটা হলো আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি। এই 4 জনের সঙ্গেই নলিবালার একটি গভীর সম্পর্ক আছে। ঘরে যেন একটা বোম পড়ল, আর সেই সাথে আমার আর রাখাল বাবুর দৃষ্টি ঘুরে গেল আমাদের থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। মেয়েটির মাথা এখন নিচু। ব্যোমকেশ বলে চলেছে, প্রথম দিকটায় মধুময় ব্যানার্জি নলিবালার এমন রূপে আকৃষ্ট হয়েছিলেন ঠিকই, কিন্তু তারপর মেয়েটির দিকে নজর পড়ে যথাক্রমে যতীন মুখার্জির এবং তারপর এই দুজনের। এরই মধ্যে খবরটা মধুময় বাবুর কানে পৌঁছায়, আর তিনি কখনোই চাননি নলিবালার কাছে অন্য কেউ আসুক। আর তাই তিনি নলিবালাকে সেই পাড়া থেকে তুলে নিজেরই একটা বাড়িতে আশ্রয় দিলেন। কিন্তু সেখানেও যে এই বাকি 3 জনের আসা যাওয়া চলতো সেটা মধুময়বাবু বুঝতে পারলেন না।
নলিবালাও বলেনি, কারণ টাকার অঙ্কটা অনেক বেশি। সে হয়তো এভাবেই চলতে চাইছিল, কিন্তু বাঁধ সাধল আর একজন। এতটুকু বলে ব্যোমকেশ কি একটা ভেবে একটু থামল। তারপর ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা নলিবালার দিকে তাকিয়ে বলল, আপনি একটু বাইরে যান, কারণ এখন যে কথা বলবো তা শুনতে আপনার ভালো লাগবে না। দেখলাম নলিবালা সেই একইভাবে মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে। সে বাইরে যেতেই এইবার ব্যোমকেশ যেন একটু নড়ে চড়েই বসল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও বলতে শুরু করলো, এখন যা বলছি সেগুলো আমি নলিবালার মুখ থেকেই শুনেছি। নলিবালার বাবা খুব ছোটবেলায় দেহ রাখেন, তারপর সে মায়ের কাছেই মানুষ। বড় ভাই একজন ছিল, কিন্তু সেটা নামেই। বাবা তো আগেই দেহ রেখেছিলেন। এইবার যখন মাও দেহ রাখলেন, তখন সহায় সম্বলহীন নলিবালা বাধ্য হলো এই কাজে নামতে। তার রূপের কথা নতুন করে বলার প্রয়োজন নেই। আর সেই রূপ দেখেই মধুময় বাবু যেন নিজের জগৎ ভুলে গেলেন। তারপরের ঘটনা সবারই জানা। মধুময় বাবু হয়তো নলিবালাকে সত্যিই ভালোবেসেছিলেন, কিন্তু সমাজ বাঁধা হয়ে দাঁড়ালো। একজন বাইজি পাড়ার মেয়েকে বিয়ে করলে সমাজ অনেক কথাই বলবে। আর তাই তিনি যখন খোঁজ পেলেন নলিবালার কাছে আরও কয়েকজন যাওয়া আসা করে, তখন তিনি সেটা সহ্য করতে না পেরে মেয়েটাকে সেখান থেকে সরিয়ে নিলেন। কিন্তু শকুনের চোখকে ফাঁকি দিতে পারলেন না। এদিকে নলিবালার টাকার প্রতি লোভ জন্মেছিল বোধহয়, তাই সেও মধুময় ব্যানার্জিকে এইসব ব্যাপারে কিছুতেই বলতো না। এইভাবে বেশ চলছিল, কিন্তু হঠাৎই নলিবালার দাদা এসে উপস্থিত হলো। সেই দাদা সবটা দেখে এক আশ্চর্য উপায় ভেবে বের করলেন। চারজনেরই টাকা সম্মানের কোনো অভাব নেই, তাই সে ঠিক করলো বোন তো এই পথে গেছেই, এখন তাকেই কাজে লাগিয়ে যদি কিছু একটা করা যায়। তাই সে এই চারজনকেই টেলিফোন করলো। প্রথম দিন হয়তো খোলসা করে কিছু না বলার কারণে ভয় পেয়ে তারা পুলিশে খবর দেয়, কিন্তু পরে যখন দেখলো বিষয়টা অতি গোপনীয়, তখন সবাই ওপরে ওপরে পুলিশকে তাড়া লাগালো ঠিকই, কিন্তু সবটা বলল না। কিন্তু এরপর ঘটল আসল ঘটনা। নলিবালার দাদা সবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে বসে। কত টাকা চেয়েছিল? ব্যোমকেশ এইবার প্রশ্নটা করল আমার ঠিক সামনে বসে থাকা হরে কিশোর দত্তকে। 1 লাখ। হ্যাঁ, 1 লাখ। বুঝতেই পারছেন, অনেকগুলো টাকা। কিন্তু তবুও চারজনই কিন্তু সেই টাকা দিতে রাজি হয়ে গিয়েছিলেন। এই বিষয়টা বোধহয় প্রথম দিকটায় নলিবালা জানতো না। যখন জানলো, তখন সে দাদাকে নিষেধ করলেও কাজ হয়নি, বরং হিতে বিপরীত হতে পারে এটা ভেবে সেও চুপ করে গেল। এদিকে নলিবালার দাদা একের পর এক টেলিফোনের হুমকি দিয়েই যাচ্ছিল। হরে কিশোর আর মোহনলাল বাবু টাকা দিলেও বাকি দুজনই খানিকটা বেঁকে বসে। নলিবালার ভাই বিষয়টা বুঝতে পেরেছিল, কিন্তু হঠাৎ একদিন মধুময় ব্যানার্জি ফোন করে বসেন নলিবালার দাদাকে, দেখা করতে বলেন ওনার সঙ্গে। ওনার পরিকল্পনা হয়তো অন্য কিছু ছিল, কিন্তু সেটা তো এখন আর জানা সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় ভদ্রলোক কোনো উপায়ে নলিবালার দাদাকেই পথ থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হওয়ার আগেই খুন হলেন মধুময় ব্যানার্জি। আর যতীনবাবু, তিনি কেন খুন হলেন? মধুময় বাবুর খুন হওয়ার পর তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে কাজটা কে করেছে, আর আততায়ী বা কে। নলিবালার দাদা হয়তো খুনটা করতে চায়নি, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য খুনটা এক প্রকার বাধ্য হয়েই তাকে করতে হয়েছিল, নয়তো তার সমস্ত পরিকল্পনা আর অল্পদিনেই বড়লোক হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেত। আর তাই যতীনবাবু যখন তাকে বাড়িতে ডেকে জানালেন যে তিনি তাকেই সন্দেহ করছেন এবং তিনি তাকে আর টাকা দেবেন না বললেন, এমনকি তিনি সবকিছুই পুলিশকে বলে দেবেন এমনটাও বললেন, তখন নলিবালার দাদা ভয় পেয়ে গেল আর আবার নিজেকে বাঁচানোর জন্যই খুন করতে বাধ্য হলো। আমার মনে হয় আমি এতক্ষণ যা বললাম তাতে কোনো ভুলই নেই, কারণ এই সব কথা আমি গতকাল নলিবালার কাছ থেকেই জানতে পেরেছি। কিন্তু আততায়ী কে? আছে, ভয় নেই রাখালবাবু, সে পালাতে পারবে না, কারণ তার ব্যবস্থাও আমি করে এসেছি।
হাতের ছাল তো এমনি এমনি ওঠেনি। তার নাম বলছি, কিন্তু তারও আগে আরো একটা বিষয় পরিষ্কার করা দরকার। না থাক, আগে বরং অপরাধীর মুখটাই দর্শন করা যাক। কই হে, নিয়ে এসো। আবারও আমাদের সবার নজর ঘুরে গেল দরজার দিকে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দুজন কনস্টেবল যাকে ধরে ঘরের দরজা দিয়ে প্রবেশ করলো তাকে দেখে আমার মুখ দিয়ে কেবল একটা শব্দই বেরিয়ে এলো, আর সেটা হলো, হে কি সুনীল! ঘরে যেন একটা বাজ পড়ল, কারণ আমার মনে হয় ইনি যে সেই লোক তা কেউই জানতো না। এই প্রথম তাকে দেখল। হ্যাঁ, সুনীল, নলিবালার আপন দাদা এবং সেই সাথে মধুময় ব্যানার্জির দারোয়ান। রাখালবাবু, আপনার মনে আছে সেদিন মধুময় ব্যানার্জির মৃতদেহ দেখে কি বলেছিলাম? চেহারাটা একটা অবিশ্বাসের চিহ্ন ফুটে উঠেছে মৃত্যুর শেষ সময়টায়। তার কারণ হলো এই সুনীল। মধুময়বাবু ভাবতেই পারেননি কাজটা তার দারোয়ানি করবে। সুনীলকে আমার প্রথম সন্দেহ হয় মধুময়বাবুর মৃত্যুর দিন, যখন আমি ওর টাইপ করা কাগজটা দেখতে চেয়েছিলাম। দুটো জিনিস তখন আমার নজরে এসেছিল। প্রথম, মধুময়বাবুর টেবিলে আমি সেই একই কাগজের একটা কপি দেখেছিলাম। দ্বিতীয়ত, পেপারের অক্ষরের কালি বেশ শুকনো আর গন্ধও নেই, কিন্তু যে কাগজটা ঘন্টা 2 আগে টাইপ করিয়ে আনা হয়েছে সে কাগজে কালির গন্ধ অবশ্যই থাকবে। আর একই কাগজ পরপর 2 বার মধুময়বাবু টাইপ করতে দেবেনি বা কেন? আশেপাশের দোকানগুলোতে খোঁজ নিলাম, টাইপ করা হয় এমন দোকান ছিল মাত্র 2টো, তাই খুঁজে পেতে অসুবিধা হলো না। কিন্তু দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম সেদিন নয়, বরং তার 2 দিন আগেই সুনীল 2টো কাগজে একই লেখা টাইপ করিয়ে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সে আমাদের এমনটা করেছিল কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই পৌঁছে গেলাম আসল সত্যের দিকে। জানতে পারলাম পুরো ঘটনা। তার আগে আমাদের জানতে হবে সুনীল নলিবালাকে খুঁজে পেল কিভাবে। নলিবালাকে মাঝে মাঝেই মধুময়বাবু সবার অলক্ষ্যেই বাড়িতে নিয়ে আসতেন, এটা নলিবালা নিজেই স্বীকার করেছে। তো সবার চোখে ফাঁকি দিলেও দারোয়ানকে তো খুলতেই হতো দরজা, তাই প্রতিবারই নলিবালা আসার সময় মধুময়বাবু সুনীলকে কোনো না কোনো কাজে বাইরে পাঠিয়ে দিতেন। কিন্তু একদিন নলিবালা ধরা পড়ে গেল দাদার চোখে। নলিবালাকে চিনতে এতটুকু অসুবিধে হলো না সুনীলের, কিন্তু কিছুই বলল না। আর সেই থেকেই ঘটনার সূত্রপাত, যার পরিণতি হলো 2টো খুন। আর এই কারণেই যতীনবাবু মৃত্যুর আগে বলেছিলেন লোভ, লোভ। আর সেই লোভটা কিসের বুঝতে পেরেছ তো? রাখালবাবু, এবার আমি উঠি। সুনীল মনে হয় না আপনাদের কাজে বাধা দেবে। আরও যদি কিছু জানার থাকে সেটা না হয় তার থেকেই শুনে নেবেন, কারণ আমি যা কিছু বললাম সবটাই তার মুখ থেকে শোনা। চলো অজিত। বলেই ব্যোমকেশ উঠে দাঁড়ালো, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে এগিয়ে এলো রাখালবাবুর দিকে। নম্র আর শান্ত কণ্ঠে বলল, আততায়ীকে আপনার হাতে তুলে দিলাম, কিন্তু মেয়েটির নাম যেন না আসে। আইন যেমন আছে তেমন আইনের ফাঁকও আছে, আর তেমনই একটা ফাঁক দিয়ে বের করে দেবেন। আসি। ঘটনাটা শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে মোড় নেবে তা ভাবতে পারিনি। যদিও সুনীলকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু আমার এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর বাকিই রইল। কিন্তু এমন অবস্থায় যে ব্যোমকেশ একটাও কথা বলবে না সে আমি ভালোই জানি, আর তাই আমিও আর কোনো বাক্য ব্যয় করলাম না। বাড়িতে ফিরে আমি আর ব্যোমকেশ নীরবে ধূমপান করতে লাগলাম। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, তোমার মনে দেখছি আরো অনেক প্রশ্নই বাকি রয়ে গেছে। বেশ, বলো তবে। তুমি তখন বললে মধুময়বাবুও জানতেন না, তাহলে চা কার জন্য ছিল? 2টো চা নিশ্চয়ই তিনি একা খেতেন না। হ্যাঁ, এখানে একটু গোলমাল হয়েছে, কিন্তু তুমি যে এত ছোট্ট একটা বিষয়ও মনে রেখেছো এটা দেখে বেশ ভালো লাগলো।
চাকর রঘু যদিও সময়টা 12টা বলেছিল, কিন্তু সেখানেই একটা ভুল করেছে। বয়স হয়েছে তো, একটু আধটু ভুল হবেই। আমার মনে হয় চা তিনি যখন চেয়েছেন তখনও সেই অচেনা ব্যক্তিটি আসেনি, এমনটা হতেই পারে। সে তো বুঝলাম, কিন্তু মধুময় বাবুর পরিকল্পনাটা ঠিক কি ছিল বলে তোমার মনে হয়? সেটা সত্যি আমি এখনো ধরতে পারিনি, কিন্তু টেবিলের উপর রাখা কড়া ডোজের ঘুমের ওষুধগুলো বড্ড ভাবাচ্ছে অজিত। অথচ ডাক্তারের কথা মতো তিনি ঘুমের ওষুধ খেতেন না। আমার কি মনে হয় জানো? কি? চায়ের সাথেই কয়েকটা ট্যাবলেট মেশানোর জন্যই চা দিতে বলেছিলেন, কিন্তু ঘরে যখন ঢুকলো তারই দারোয়ান সুনীল, তখন তিনি অবাক হয়ে গেলেন। তারপর ঠিক কি ঘটেছিল সে তো বুঝতেই পারছো। তুমি বললে সুনীল বাধ্য হয়ে খুন করেছিল, তাহলে তাহলে ওই কাগজের কপি আগে থেকে করে রেখেছিল কেন? অজিত, মধুময়বাবু কেমন মানুষ সেটা সুনীল ভালো মতোই জানতো, তাই এমন কিছু যে ঘটতে পারে সেটা আন্দাজ করেই সে আগে থেকেই নিজের অ্যালিবাইটা সাজিয়ে রেখেছিল। আচ্ছা, তুমি কখন নিশ্চিত হলে আততাই আর কেউ নয় বরং সুনীল? হ্যাঁ, এতগুলো ঘটনার কথা বলার পরও তোমার মনে এমন প্রশ্ন আসলো? প্রশ্নটা করেই যে কত বড় একটা আহাম্মকের মতো কাজ করেছি তা বুঝতে পারলাম। বললাম, আচ্ছা সে তো বুঝলাম, কিন্তু গত রাতে তাকে ধরলে কোথায়? এখানেই তো আসল খেলাটা খেলতে হয়েছে হে। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, তখনও বুঝতে পারিনি সুনীলই আসল অপরাধী, শুধু অনুমান করেছিলাম। কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা সুতোর আগা ধরে টেনেছিলাম শুধু। আর ঘটনা যেহেতু একটা ঘটেছে, তাই এটাই সঠিক সময়। সে যদি আসলেই অপরাধী হয় তবে সেটা তার ব্যবহারেই ফুটে ওঠার সম্ভাবনা বেশি। আর হলোও তাই। আমি শুধু তার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু যখন নলিবালার কথা তুললাম তখন লক্ষ্য করলাম তার মুখের অঙ্গভঙ্গিতে হঠাৎ একটা বদল এলো, এবং তার সাথে যে নলিবালার একটা সম্পর্ক আছে সেটার একটা ইঙ্গিত দিতেই তার গতিবিধি কেমন যেন পরিবর্তিত হয়ে গেল। অপরাধী যতই শক্ত স্নায়ুর হোক না কেন, ধরা পড়বার ভয় থাকবেই। সুনীলের ভয়টা মাথা চাড়া দিয়ে উঠল। সে ভাবল আমি বোধহয় সবটা জেনে ফেলেছি, আর তাই সে আমাকেও পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যই আঘাতটা করেছিল। কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম, তাই সেই সুযোগটা পেল না। ধস্তাধস্তি হলো, কিন্তু বলাই বাহুল্য সেই সুনীল আমার কাছে মেনে নিল নিজের পরাজয়। তারপরের ঘটনা তো সবাই জানো। আর মধুময় ব্যানার্জির বাড়ির প্রাচীরের ছেঁড়া কাপড়ের টুকরো, সেটা কিভাবে এলো? ওটা সুনীলই একটু চালাকি করেছিল, কিন্তু ধোপে টিকল না। কথাগুলো বলতে বলতেই ব্যোমকেশ উঠে পড়ল। বুঝলাম সে আর কিছুই বলতে চায় না। তবু একটা চেষ্টা করলাম ঠিকই, কিন্তু ব্যোমকেশ আমাকে সেই সুযোগ না দিয়েই পাশের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তিন দিন পর দৈনিক কালকেতুর প্রথম পাতায় বড় বড় অক্ষরের শিরোনাম সহ খবরটা ছাপা হলো। পুরো প্রতিবেদনটা পড়ে ব্যোমকেশের উদ্দেশ্যে বললাম, রাখালবাবু কিন্তু তোমার কথা রেখেছেন, নলিবালার নাম কোথাও নেই। ব্যোমকেশ আমার এই কথার জবাবে কিছু বলল না, কেবল হাসল। তারপর হঠাৎ করে বলল, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, অবিবাহিত আর বিপত্নিক পুরুষরাই নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। বুঝলাম আমি যদি এই কথার জবাবে কিছু বলি তাহলে ব্যোমকেশ আমার কৌমার্যর উপর একটা মোক্ষম আঘাত হানবে। তাই নীরবতাকেই বেছে নিলাম।